নমস্কার, দ্য ডেইলি সান থেকে স্বাগত এবং শুভেচ্ছা। তো আজকের যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে বলতে চাইছি সেটা হলো যে অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু আবার বেল রিজেক্ট হয়ে গেছে গতকাল। তো রিজেক্ট হয়েছে, জেলে আছে অনেক দিন কেজরিওয়াল, বা ভোট অ্যারেস্ট হওয়ার আগে বারবার বলছিল যে আমি নির্দোষ, ওরা আমাদের বিরুদ্ধে অ্যালিগেশন দিচ্ছে বা আমার বিরুদ্ধে এগেনস্টে কেস ফাইল করতে চাইছে বা আমাকে অ্যারেস্ট করতে চাইছে। তো এখন কোর্টের মধ্যে আছে, তো কোর্ট তাহলে ওনাকে দিচ্ছে না কেন? উনি যদি এত অনেস্ট হয় তাহলে কোর্টে তো দেওয়া উচিত, যে না দিয়ে দিবে, কোনো এভিডেন্স নেই, কোনো কিছু নিয়ে নেই। তো যেটা আমরা এখন রিসেন্টলি শুনলাম, উনি পাঞ্জাবে যে ভোটে যে উইন হলো, পাঞ্জাবের ভোটে খলিস্তানি, যেটা এখন আমাদের দেশ থেকে ব্যান করা হয়েছে অ্যাজ এ সেপারিস্ট একটা সংগঠন। তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করে দেখেছে যে ফান্ডিং এসছে খলিস্তানি, যারা বিদেশে বসে ওখান থেকে আমাদের দেশকে আলাদা করতে চাইছে, ডিভাইডেড করতে চাইছে, তো সেই ফান্ডিংগুলো বিদেশ থেকে আসছে। এবং সেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশন শুনছি নাকি এনআইএকে দিবে। এনআইএ যদি ইনভেস্টিগেশনে ঢুকে আর যদি প্রুভ হয়ে যায় তাহলে তো ব্যাস, কেজরিওয়ালের লাইফ শেষ হয়ে গেল। বিদেশি ফান্ডিং আসা মানে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যান করে রেখেছে যে এরকম সংস্থাগুলো যাতে কোনো ফান্ডিং না করে দেশে, মানে এরা দেশে নানা রকম হিংসা, ক্ষয়ক্ষতি, ভাঙচুর, নানা রকম ষড়যন্ত্রমূলকের সঙ্গে এরা যুক্ত হয়ে আছে। তো তারা যদি ফান্ডিং করে এবং সে যদি ফান্ডিংটা অ্যাকসেপ্ট করে উইদাউট ইনফরমেশন, কাউকে না জানিয়ে, এবং সেটা যদি ভোটের কাজে ইউজ করে, তার মানে তো ডাইরেক্ট ইনভলভ। তো মাফলার মাফলার বলে চিৎকার করতো, আমি খুব গরিব, পকেটে একটা 3 টাকার পেন রাখতো। দেখো, আমার যেটা মনে হয় না যে পকেটে 3 টাকার পেন, মাথায় মাফলার বাঁধা, এগুলো হচ্ছে কি শো পিস করা। কারণ আমি যদি আমার পকেটে 3 টাকার পেন রাখি, তার মানে আমি আমার পকেটের পেনটাকে ডেভেলপ করতে পারছি না। আমি 10 টাকার পেন, 20 টাকার পেন, 3 টাকার পেন থেকে ইউজ করবো, তার মানে তো আমি নিজে ডেভেলপ করছি এবং অনেস্ট পথে, তবে না আমি জনগণের ডেভেলপ করবো। ম্যাক্সিমাম কী পলিসি করে দেখায়, আমি মাথায় একটা 30 টাকার টুপি পরে আছি, কি মাফলার পরে আছি, পকেটে 3 টাকার পেন রেখে দিয়েছি, খুব দেখো আমি গরিব। তাহলে আমি যদি নিজেই গরিব থাকি, মনোরঞ্জনকে ডেভেলপ করে করে, হ্যাঁ নিজে আমি ভালো থাকবো এবং যারা থাকবে তাদেরকেও ভালো থাকবো। এই নয় যে ইলিগেলভাবে, অনেস্টিভাবে আমি চেষ্টা করবো। কারণ একটা সিএমকে যা স্যালারি পাওয়া যায় এখন, যথেষ্ট নিজের পকেটে 3 টাকা থেকে 50 টাকার পেন রাখার জন্য যথেষ্ট। এটা আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো সেটাই মনে হয় যে এগুলো সব শোপিস না করে নর্মালি ডেভেলপ করুক, মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে। মানুষ মনে হচ্ছে এখন আরও জাজমেন্ট ভালো করে, যে সবাইকে বলে, যেমন হয় না যে আমি সিগারেট স্মোকিং করছি, আমি একজনকে বলছি যে ভাই তুমি স্মোকিং করো, আরে ভাই আমি নিজেই তো স্মোকিং করছি, আমার কথা কে শুনবে? এক্স্যাক্টলি সেম কোশ্চেনটাই আসবে যে আমি নিজেরই ডেভেলপ করতে পারছি না, আমি মাথায় একটা 70 টাকার মামলার পরে ঘুরে বেড়াচ্ছি, একটা 5 টাকার পকেটে একটা পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো আমার সেখানে আমার কী করে ডেভেলপমেন্ট হবে? তাই না? তো আমার মনে হয় যে আমাদের যে কনসেপ্ট আছে বা যে আছে, এগুলো ভুল কনসেপ্ট, এগুলো মানুষকে ভোট করবো। কী কেসে ইনভলভ হয়েছে ভালো করে দেখুন, লিকার কেসে। আপনি একটা ভেবে দেখুন, একজন আইআইটি পাস ইঞ্জিনিয়ার কোথায় আমাদের ডেভেলপমেন্ট কাজ করবে, টেকনোলজি বেস কাজ করবে, সারাউন্ডিং যে কাজগুলো কাজ করবে, তা না করে উনি কিসে ইনভলভ হয়ে গেলেন? লিকার কেসে ইনভলভ হয়ে গেলেন। দেখুন, পুরো অপোজিট ডিরেকশানে। হ্যাঁ, মানুষ বলতো যে না, কোথাটা টেকনোলজি ডেভেলপমেন্ট করতে গেছে, সেখানে স্ক্যাম করেছে, সেটা একটা মানা যেত। বা কোনো একটা কিছু ইনোভেশন করতে গেছে গভর্নমেন্ট থেকে, বা স্টার্ট আপের জন্য ইনভলভ হয়েছে, ওখানে পয়সা হয়তো সেখানে স্ক্যাম হয়েছে, এটাতেও তাও মানা যেত যে না, খুব হ্যাপি। কিন্তু উনি কী করলেন? লিকার কেসে কি ইনভলভ হয়ে গেলেন। উনি কী করছেন? ফ্রি ট্রান্সপোর্ট দিচ্ছেন। আচ্ছা বলুন তো, ফ্রি ট্রান্সপোর্ট, এই যে এটা তো গভর্নমেন্টেরই পয়সা, ফ্রি ট্রান্সপোর্ট, এই যে জিনিসটা দেওয়া, প্লাস কি ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া, ফ্রি জিনিসটা মানুষ একবার যদি অভ্যস্ত হয়ে যায়, মানুষের নিড বেস করা উচিত। আমার মনে হয় ফ্রি থেকে নিড বেস, যে মানুষটা সত্যি দরকার, দিতে পারছে না, তাকে আমরা আইডেন্টিফাই করে তাকে আমি ফ্রি দিই। কিন্তু যার দরকার নেই তাকে আমি কেন দেবো? সে তো ডাইরেক্ট বলেনি যে তুমি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমি এখানে একটা কথা বলি রঞ্জন। আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, ওর সঙ্গে একদিন আমার কথা হচ্ছিল। ও আমাকে সেদিন বলছিল যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ফ্রি ফ্রি ইলেকট্রিসিটি দিচ্ছে, ফ্রি নানা রকম রেশন দিচ্ছে, ঠিক আছে। তো এইসব দিয়েও কিন্তু রাজ্যটা চালানো যাচ্ছে। তো আমি তখন তাকে বললাম, এই যে ফ্রিটা ও দিচ্ছে, যে ফ্রিটা কোথা থেকে দিচ্ছে? ফ্রিটা তো আমাদের ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। আর এই ফ্রি জিনিসটা কিন্তু একদমই ভালো জিনিস নয়। যখনই তুমি ফ্রিতে অভ্যস্ত হয়ে যাবে না,
তখন কিন্তু তোমার পক্ষে সেই মানে কাজ করার যে নেশাটা, কাজ করার যে ইচ্ছাটা, সেটা আস্তে আস্তে করে হারিয়ে যাবে। মানুষ নিজে যে পরিশ্রম করে ডেভেলপ করবে সেটা একদমই হারিয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছে এরকম একটা বড় একটা উদাহরণও আছে, যেমন ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা নামে একটা দেশ ছিল, এখনও আছে। ঠিক আছে, ওই দেশের সরকার তাদের জনগণকে এতটা ফ্রি দিয়েছে, ফ্রি দিয়ে দিতে তাদের এমন অবস্থা হয়েছে তারা কাজ করাটাই ভুলে গেছে। আজ তাদের জিডিপি কোথা দাঁড়িয়ে আছে, একদম খারাপ অবস্থা তারা রয়েছে। সেই ভেনেজুয়েলার মতো অবস্থা যদি ভারতের না হতে মানে আমাদের যদি না হতে চাওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই এই ফ্রিটা বন্ধ করতে হবে, ফ্রি দেওয়াটা বন্ধ করতে হবে। ফ্রিটা করা উচিত, নিড আমার এটা মনে হয় যে যারা গরিব মানুষ আছে তাদেরকে তুমি ফ্রি দাও, যাদের দরকার আছে তাদের তুমি ফ্রি দাও, কিন্তু যাদের দরকার নেই তাদের ফ্রি দেওয়া একদমই উচিত নয়। ডেফিনেটলি গভর্নমেন্ট ফেসিলিটি শুড বি নিড বেস। উইদাউট নিড বেস কী করে হবে যে আমি যাকে খুশি সবাইকে আমি দিয়ে গেলাম, আমি ওর থেকে ভোটিং চাই? আমরা চাই পার্মানেন্ট সলিউশন। একটা মানুষকে ফ্রি দেওয়ার থেকে তাকে যদি একটা ছোটো জবের ব্যবস্থা করি এবং সে যদি সেখান থেকে আর্নিং করে করে সেটা নিজের দৈনন্দিন যে এক্সপেন্সিভগুলো আছে কন্টিনিউ করতে পারে, ওটাতে বেনিফিশিয়াল। তাতে কী হয়, লং টাইম সলিউশন আছে। আমরা পার্মানেন্ট সলিউশন দিকে যাবো, আমরা লং টাইম সলিউশনের দিকেই যাবো, যাতে তাতে কী হবে, দেশের ডেভেলপমেন্ট হবে। একটা মানুষের মধ্যে যদি ওই ফ্রি 500 টাকা নেওয়ার জন্য ওতে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ জেনারেট হচ্ছে না। তার থেকে ওই যদি একটা সোর্স অফ আর্নিংয়ের যদি ব্যবস্থা করে দিই, আর 2,000 টাকা মেনে নিলাম, 2,000 টাকা ইনকাম, তো 2,000 টাকা ইনকামে কী হবে, ও ওখানে যে প্রোডাক্টগুলো কোনো সেখানে গভর্নমেন্ট ট্যাক্স থাকে, সেই ট্যাক্সগুলো কিন্তু রেভিনিউ জেনারেটে আমাদের কাছে আসছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ওদের কাছে আসছে, ওরা কিন্তু সেটাকে ডেভেলপমেন্টের কাজে ইনভেস্ট করতে পারবে। তো ফ্রি ফ্রি যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু রেভিনিউ জেনারেট হয় না, গভর্নমেন্টের ট্যাক্স ওখানে হয় না। তো তাই জন্য ডাইরেক্টলি যদি আমাদের কাজের ব্যবস্থা করে করি, সেটাতে খুব খুব যেটা বেনিফিশিয়াল। আর আরেকটা যেটা মেন কারণ হচ্ছে এই যে আমরা চারিদিকে আমরা, হ্যাঁ, দেশে এখনও গরিব এখনও আছে মানুষ, এবং তারাও লড়াই করে যাচ্ছে সমাজে কিছু টাকার জন্য। দেশ থেকে, স্টেট থেকে, সেন্ট্রাল থেকে প্রপার আইডেন্টিফাই করে তাদেরকে ফেসিলিটি দেওয়া হোক। এবং নর্মাল আমি যদি সবাইকে দিই, তার থেকে যদি সব অনেকের দরকার, দেখা গেলো আমি 5 লাখ লোককে আমি বেনিফিশিয়ারি দিচ্ছি, তার মধ্যে 2.5 লাখ লোক হয়তো বেনিফিশিয়ারি চাইছে না, কিন্তু যেহেতু গভর্নমেন্ট দিচ্ছে আমি ছাড়বো কেন, বা আমি নিচ্ছি, গভর্নমেন্ট দিচ্ছে। এই 2.5 লোককে ধরুন, আপনি যদি 2.5 লোককে যে ফেসিলিটিটা দিচ্ছেন, আর 2.5 লোক চাইছে না, তো এই 2.5 লোকের যে ফেসিলিটি যেটুকু পাচ্ছে, এই 2.5 লোকের ফেসিলিটি যদি আমি এখানে ইনক্লুড, তাহলে এর ফেসিলিটি ডবল হয়ে গেল। ওর তো দরকার নেই কিন্তু দিচ্ছেন বলেও নিচ্ছে, তো তাহলে এর ফেসিলিটিটা ডবল হয়ে গেল। তো তার মানে ও বেনিফিশিয়ারি, কারণ ওটা নিড আছে, দরকার আছে। তো প্রতিটা গভর্নমেন্টের উচিত যে ফেসিলিটিসগুলো যেগুলো আমরা বেনিফিশিয়ারিগুলো দিচ্ছি সেগুলো প্রপার আইডেন্টিফাই করবো, এবং অবভিয়াসলি যেন স্ক্যাম না হয় এবং কোনো যেন ওখানে ইনভলভ না থাকে। ডাইরেক্ট বেনিফিশিয়ারি পাবে, ডাইরেক্ট ফেসিলিটিস পাবে, এবং সে ফেসিলিটিস নিজে ইউজ করবে প্রতিটা গভর্নমেন্টে। কিন্তু কেজরিওয়ালের যে কেসটা হলো, ওখানে কি করলো না, আস্তে 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 রং রুটে চলে গেল। ভোটিং পলিসি, পাওয়ার পলিসিটা পেয়ে গেল, পাওয়ার পর আপনার পলিসি চেঞ্জ করলো, পলিসি চেঞ্জ করে আস্তে 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 উল্টো দিকে চলো। এটা তো ওনার ফিউচার, এবং ইভেন হয়তো আমাদের পার্টি ওই রিজিওনাল পার্টির মতোই হয়তো হয়ে যাবে। যেভাবে ওনার মোটিভ ছিল, সেই মোটিভ তো উনি আস্তে আস্তে চেঞ্জ করে ফেলেছেন উনি। এত বড় বড় কথা বলা একজন ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি, সে যে কিভাবে এভাবে অভিযুক্ত হয়ে গেল, সেটাই আমাদের কাছে একটা মানে বিশাল অবাক ব্যাপার। আর যেটা সব থেকে বড় একটা কোশ্চেন হয় যে রোহিঙ্গারা বিদেশ থেকে এসে দিল্লিতে, প্রচুর রোহিঙ্গা আছে, উনি তাদেরকে সব ফেসিলিটি দিতে থাকলো। কিন্তু যখনই আমরা বললাম যে সিএটা করা উচিত, তখন উনি কী করলো, বিরোধিতা করলো, না সিএ করা যাবে না। কেন করা যাবে না? আবার ওই লোকই বলছে, আবার ওই লোকই মানে ওই দলের লোকই বলছে যে মানে যদি রোহিঙ্গা আসে তার যদি রোহিঙ্গা আসে ভারতে, তাহলে কি তাদেরকে তাড়িয়ে দেবো? মানে কী অবস্থা, মানে একটা লোকের মুখে দুরকম কথা। তার মানে কি, মানে ওনার নিজস্ব কোনো আইডিওলজি বা নিজস্ব কোনো নীতি বা মত কোনো কিছু নেই। মানে যেটুকু হচ্ছে ওই ক্ষমতা লড়ে এটা সত্যি কথা। প্রচুর মানুষ না, মানে ক্ষমতা পেলেই মানুষ চেঞ্জ হয়ে যায়, মানে এমন হয়ে গেছে ক্ষমতার লোভে মানুষ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু তার তো একটা থাকবে, ওয়ে থাকবে যে আমি এই মুভমেন্টে চলবো, এই মোটিভে চলবো, এবং সেই মোটিভে যেন কোনোদিন চেঞ্জ না হয়। পলিটিক্যালি সব কিছু মানা যায়, হ্যাঁ ঠিক আছে চেঞ্জ হয়, কিন্তু মেন যে আমার ফোকাস, সেটা তো আমার ঠিক থাকবে না। উনি আস্তে আস্তে ফোকাস থেকে সরে গেছে। উনি নিজের ওনার যে বাড়ির যে ডেভেলপমেন্টটা করেছে, যেটা যতটুকু শুনেছি আমি আমার সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজ থেকে, 50 কোটি টাকা খরচা হয়েছে বাড়ি ডেভেলপমেন্টে। উনি বলছে যে না, গভর্নমেন্ট বাড়ি করেছে, তো প্রাইভেট বাড়ি করেনি, সবাই ফেসিলিটিস পাবে। কিন্তু ওখানে কি 50 কোটি বাড়িটা দরকার ছিল? ওনার যে মোটিভটা ছিল,
ওনার যে মোটিভটা ছিল সেখানে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের দেশের রাজনীতিবিদরা হঠাৎভাবে এমনভাবে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে এমনভাবে চেঞ্জ হয়ে যায়। আর ওনার কথাগুলো দেখবেন, কথাগুলো যেভাবে বলেন না, দেখবেন কথাগুলো বলার পিছনে না, দেখবেন মনে হবে যে মানুষটা কোনো না কোনো ব্যাড ইনভলভ, খারাপভাবে জড়িত হয়ে আছে বা কোনো কিছু ইনভলভ মানে আস্তে আস্তে ওর মধ্যে আছে। কারণ মানুষের যে আউটলুক হয় বা যে পশ্চার হয় বা গেস্টার যেগুলো ওর মধ্যে কিন্তু ওগুলো প্রেজেন্টেশন ফুটে ওঠে। ওই জন্য বলছি যে সম্ভবত আম আদমি পার্টি হয়তো দেখা যাবে 4-5 বছর পর আর পার্টিটাই নেই, হয়তো বন্ধ হয়ে গেছে, এটাও হতে পারে। অথবা হয়তো যেমন সমাজবাদী পার্টি, বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি, তারপর আর যেসব রিজিওনাল যে পার্টিগুলো আছে আস্তে 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 এমনিতেই রিজিওনাল পার্টি আমার কাছে পাওয়ার কম পায়, তাহলে আমাকে কী করতে হবে অনেস্টলি কাছে। হ্যাঁ, একটা জিনিস, ওই একটা এক্সাম্পল আছে, যেমন উড়িষ্যার নবীন পটনায়কজি, উনি 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 কিন্তু খুব সুন্দর কাজ করে যাচ্ছে এবং খুব ভালো, করার কিন্তু কোনো অ্যালিগেশন নেই, কিন্তু একটা কারো অ্যালিগেশন নেই। তো সেই দিকটা দেখলে কিন্তু মনে হয় যে না, উনি একদম বেস্ট পলিসি নিয়ে চলছে একদম। তো এটাই প্রত্যেকটি সব রাজনীতি হওয়া উচিত এবং অবভিয়াসলি দেশ স্ক্যামস মুক্ত হওয়া উচিত, দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া না উচিত। দেশে আমার তো মনে হয় যে লিকার, মদ, ফদ যেসব এই জিনিসগুলো আছে, এগুলো যত কম হয় তত ভালো, এগুলোকে স্প্রেড না করাই ভালো। কারণ আমাদের যে ফিউচার আসবে, যে জেনারেশন আসবে, তারা যেন খুব সুন্দর ভারতবর্ষ পায় এবং সেখানে যেন অ্যালকোহল মুক্ত এবং অ্যাডিকশন মুক্ত, নেশামুক্ত যেন মানুষ গড়ে ওঠে, এটাই বলতে চাইছি। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, সাথে থাকার জন্য। দ্য ডেইলি সানের সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।